আমার অ্যাকচুয়ালি গবেষণাটা প্রথমে শুরু করেছিলাম প্রিভেনশন দিয়েই, যে আমরা যদি বুঝতে পারি যে ক্যান্সার হওয়ার সময় বা হওয়ার আগে কি কি লক্ষণ পাওয়া যায় শরীরে। আমার একটা বইও আছে, বইও আমি লিখেছি, এই IP6 এর উপরে একটা বই। আপনার ক্যান্সার বিষয়ক চিকিৎসা বিষয়ক গবেষণা নিয়ে আমরা দীর্ঘ সময় কথা বলবো এবং কথা বলার চেষ্টা করব। তার আগে খুব শুরুতে একটু শুনতে চাই যে আপনি এই গবেষণার পথে হাঁটলেন কিভাবে এবং কখন থেকে এটা শুরু হয়েছে? আমি ছোটবেলা থেকেই গবেষণাতে খুবই আগ্রহী ছিলাম, থ্যাঙ্কস টু মাই ফাদার। আমার বাবা সবসময় আমাকে শেখাতেন, বলতেন ছোটবেলা থেকেই, 5-7 বছর বয়স থেকেই শেখাতেন যে বড় হয়ে তুমি গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, সেটা বড় কথা না, তুমি মানুষের জন্য তুমি কি করেছো সেটাই সবচেয়ে বড় কথা। তো তখন থেকেই আমি আমার মানে ইচ্ছা ছিল যে আমি এমন একটা কিছু করব যেটাতে আমি মানুষের উপকার করতে পারি। সো আমার যখন মেডিকেল কলেজে প্রথম বছর আমি যখন ঢুকলাম, তার কিছুদিন পরেই আমার সেজ মামা আমার ক্যান্সার হলো। যেহেতু আমি মেডিকেল কলেজে পড়তাম, সবাই ভাবতো যে আমি তো ডাক্তার। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, কিছুই জানি না। তো কিন্তু সেজ মামা হাসপাতালে ছিলেন। তো ডাক্তার যে কয়জনকে চিনতাম আমি, সবাইকে, আমাদের সিনিয়র যারা ছিলেন ওনাদেরকে জিজ্ঞেস করলাম। ওনারা বললেন যে দেখো, ওনার যা অবস্থা, 2 সপ্তাহের বেশি উনি বাঁচবেন না, ওনাকে বাড়ি নিয়ে যাও, বাড়ি থেকে শান্তিতে মরতে দাও। তো দ্যাট ওয়াজ এ ভেরি স্ট্রাইকিং থিং। আর তারপরে এনিওয়ে, তো তখন আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে যে গবেষণা করার। আমার ইচ্ছে ছিল ফিজিক্সিস্ট হওয়ার, কিন্তু বাবা ডাক্তার ছিলেন, অতএব আমাকে ডাক্তারি পড়তে হলো। ডাক্তারি পড়তে গিয়ে মেডিকেল কলেজে ঢুকলাম। তো মেডিকেল কলেজে ঢুকে আমি বিভিন্ন ক্যান্সারের উপরে বেশি ইন্টারেস্টেড হলাম। আমার জন্য না, কিন্তু আমার ক্যান্সারের মানে বায়োলজিটা ফ্যাসিনেটিং। সব কিছু যত সিম্পল ইনফেকশাস ডিজিজ বলো, এটা সেটা, সেগুলো যত সিম্পল, ক্যান্সারটা খুবই কমপ্লিকেটেড মনে হলো। যার জন্য আই থট যে আমি ওটার উপরে কাজ করব। একটু তারপরে থামাই, ছোট্ট হ্যাঁ, একটা কথা বলার হ্যাঁ, জন্য আপনি বললেন ক্যান্সার বায়োলজিটা ফ্যাসিনেটিং। শব্দটা একটু মানে অ্যাজ এ চিকিৎসক কেমন, মানে ফ্যাসিনেটিং এই অর্থে যে গবেষণার জন্য এটাতে গবেষণার কাজ জন্য করতে। ফ্যাসিনেটিং, হ্যাঁ। মানে আমার কাছে যেমন আমি জার্নালিস্টদের কাছে একটা কথা মানে ব্যাড নিউজ ইজ গুড নিউজ। রাইট, সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি যে এটাকে নিয়ে গবেষণা করা দরকার এবং রাইট, গবেষণা করা যায় রাইট। ফ্রম দ্যাট। কারণ হচ্ছে যে যেহেতু ধরো যেগুলো ইনফেকশাস ডিজিজ যেগুলো, সেগুলো একটা ব্যাকটেরিয়া থেকে হয়, একটা ভাইরাস থেকে হয়। তো ব্যাকটেরিয়া ভাইরাসের যে ডিএনএ খুবই ছোট, এবং সেখানে ওদেরকে ব্যাকটেরিয়াল ডিজিজে একটা অ্যান্টিবায়োটিক দিলে পরে অধিকাংশ ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক্সে সারানো যায়। কিন্তু ভাইরাল ডিজিজে কোনো অ্যান্টিবায়োটিক্স নেই, কোনো চিকিৎসা নেই। তাও, এবং ভাইরাসের যে জিনটা, ডিএনএটা ব্যাকটেরিয়ার থেকে অনেক ছোট। আর সেইখানটাতে ক্যান্সার সেল যখন ক্যান্সার হয়ে যায়, তার যে ডিএনএটা মানে কোটি গুণ বড়, এবং তার ডিএনএর মধ্যে যে কি হতে পারে, কি হতে না পারে, কে ওকে কন্ট্রোল করছে, কে ওকে কন্ট্রোল করতে পারছে না, এই সমস্ত জিনিস এত কমপ্লিকেটেড, পুরো জিনিসটা এত কমপ্লিকেটেড যে যার জন্য আমাদের ক্যান্সারের উপর এখন পর্যন্ত সেরকম কোনো অগ্রগতি হয়নি ক্যান্সার চিকিৎসার ব্যাপারে। হ্যাঁ। তো এই চিকিৎসার ব্যাপারে অগ্রগতি হয়নি, আমার মনে হয় খুব কুইকলি আমরা কানেক্টও করতে পারবো। আপনি চিকিৎসার ব্যাপারে কিছুটা আরো গবেষণার মধ্যে দিয়ে নতুন ঔষধের ব্যাপারেও কিছু কাজ করছেন এখন, যেটা আমরা শুনেছি যে অনেকে এটা নিয়ে আলোচনাও করছে আপনার এই গবেষণার ফলাফল নিয়ে, যে কিছু ঔষধ এবং প্রিভেনশন আপনি হয়তো ওয়ার্কআউট করার চেষ্টা করেছেন বা করছেন। সেটা কি সে স্ট্র্যাটেজি? হ্যাঁ, আমি যখন আমেরিকাতে এলাম, তো আমি ক্যান্সারের উপরে গবেষণা করার চেষ্টা করলাম। তো কেউ আমাকে খুব একটা আগ্রহ দেখালো না। তা আমি খুবই সৌভাগ্যবশত আমার ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডে আমার যে প্যাথোলজি ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট,
প্রফেসর বেঞ্জামিন ট্রাম্প। ও খুবই একজন বিরাট গবেষক ছিলেন। উনি ডাক্তার ছিলেন, কিন্তু ওনার পুরা মানে ইন্টারেস্টটাই ছিল যে গবেষণা করা, এবং যারা যে সমস্ত ইয়াং ডাক্তাররা গবেষণা করতে চায় তাদেরকে অনুপ্রাণিত করা। ওনার ল্যাবে সারা পৃথিবীর বিভিন্ন দেশের এরকম গবেষকরা কাজ করে গেছে। তো আমি ওনার খোঁজ পেলাম। আমি যেহেতু কন্টিনিউয়াসলি আমি জনস হপকিন্সের 2 বছর ছিলাম, জনস হপকিন্স অ্যাফিলিয়েটেড হাসপাতাল, অ্যাফিলিয়েটেড প্রোগ্রামে 2 বছর ছিলাম। সেখানে আমি আমার মাথা ঠুকছিলাম যে আমাকে গবেষণা করতে দাও, গবেষণা করতে দাও। ওরা বললো যে আমরা এই ধরনের গবেষণা করি না, তোমার মতো একটা পাগল আছে ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ডে, তুমি ওর কাছে যাও, ও হয়তো তোমাকে নিতে পারে। অ্যান্ড হয়ে গেল, আমি প্রফেসর ট্রাম্পের সাথে যোগাযোগ করলাম, উনি আমাকে সাথে সাথে নিয়ে নিলেন। তো সেইখান থেকে আমার ক্যারিয়ারটা শুরু হলো। তো আমি যখন কাজ করতে শুরু করলাম, তখন ওনার ল্যাবে, ওনার প্রোগ্রামে বিরাট একটা প্রোগ্রাম ছিল। ওনার কোলন ক্যান্সার বলো, লাং ক্যান্সার বলো, ব্রেস্ট ক্যান্সার, প্রত্যেকটা ক্যান্সারের উপরে একটা করে প্রোগ্রাম ছিল, এবং প্রত্যেকটা ল্যাবেই, প্রত্যেকটা প্রোগ্রামেই বেশ কয়েকজন লোক কাজ করত। শুধু কোলন ক্যান্সারের উপরে কেউ কাজ করতে না, কারণ কোলনের ব্যাপারটা হচ্ছে যে ওখানে পায়খানার ব্যাপার, জিনিসটা ডার্টি, কেউ ওখানে কাজ করছে না। তো আমার কিন্তু ইন্টারেস্ট কোলন ছিল না, আমার ইন্টারেস্ট ছিল অন্য অন্য একটা ক্যান্সার, কিডনি ক্যান্সার আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো। কিন্তু উনি বলে, দেখো আমার ওখানে কিডনিতে বহু লোক কাজ করছে, তোমাকে কিডনির উপর কাজ করতে হবে না, কোলনের উপরে কেউ নেই, তুমি কোলনের উপরে কাজ করো। তো আমি কোলন ক্যান্সারের উপরে পড়াশোনা করতে শুরু করলাম। তো সেই পড়াশোনা করার সময় একটা জিনিস আমার কাছে খুবই অবাক লাগলো, বেশ কত জিনিসই। যে একটা হচ্ছে যে সাধারণ সবাই জানে যে হাই ফাইবার ডায়েট যেটা, সেটা কোলন ক্যান্সারকে কমিয়ে দেয়, সেটা খেলে কোলন ক্যান্সার হয় না। আর যারা হাই ফাইবার ডায়েট খায় না, তাদের কোলন ক্যান্সারের রিস্কটা খুব হাই, এটা সবাই জানে। হ্যাঁ, কিন্তু আমি যখন গবেষণা করতে লাগলাম, পড়তে লাগলাম, বিভিন্ন রিপোর্ট পড়তে লাগলাম, সেটা সত্যি নয়। হ্যাঁ, যে কিছু কিছু এপিডেমিওলজিক্যাল স্টাডি হাজার হাজার 20-30 হাজার লোকের উপরে কাজ করা হয়েছে, দেখা গেল যে কোনো কোরিলেশন নেই হাই ফাইবারের সাথে লো ফাইবার, কোনো কোরিলেশন। আবার দু একটা রিপোর্ট আছে যেখানে বলেছে হ্যাঁ কোরিলেশন আছে, আর কিছু কিছু রিপোর্ট দেখা গেছে যে কোনো মানে নেগেটিভ কোরিলেশন। আর তারপরে আমি আমার একটা কলিগ লুসিয়ান জেকবস, ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকোতে কাজ করতো। লুসিয়ানের একটা পেপার দেখলাম আমি, সেখানে সেই ছোট ইঁদুরকে ওই হাই ফাইবার ডায়েট খাইয়েছে, দিয়ে দেখালো যে সেখানে ইঁদুরকে হাই ফাইবার ডায়েট দেওয়াতে অ্যাকচুয়ালি কোলন ক্যান্সারের ইনসিডেন্সটা বেড়ে যায়। তো লুসিয়ানকে আমি পার্সোনালি জানতাম, ভেরি এথিক্যাল পার্সন, খুবই ব্রিলিয়ান্ট গাই, ও এটা ভুল হতে পারে না। তখন আমি একটু গবেষণা করতে শুরু করলাম। তখন আরেকটা রিপোর্ট দেখলাম যে এপিডেমিওলজিক্যালি দেখা গেল যে ফিনল্যান্ড এবং ডেনমার্কে ক্যান্সারের ইনসিডেন্সটা, ফিনল্যান্ডের লোকরা কিন্তু ডেনমার্কের লোকের চেয়ে অর্ধেক, ওদের খাওয়াতে অর্ধেক ফাইবার থাকে। তার মানে ডেনিশ ফাইবার ইজ ডাবল দ্য অ্যামাউন্ট অফ ফাইবার। ফুড বিহেভিয়ারই তাই বলে। হ্যাঁ, কিন্তু ডেনমার্কের ইনসিডেন্স অফ কোলন ক্যান্সার অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার ইজ ডাবল দ্য ফিনল্যান্ড। দেখা ফিনিশ লোকরা কম ফাইবার খাচ্ছে, কিন্তু ওদের ক্যান্সার ইনসিডেন্স কম, আর ডেনসরা বেশি ফাইবার খাচ্ছে, তাদের ক্যান্সার ইনসিডেন্স বেশি। তো একটা চিন্তাধারা হতে পারে যে তাহলে ফাইবার ক্যান্সার করছে, আরেকটা চিন্তাধারা হতে পারে যে ফিনল্যান্ডের যে খাওয়াটা, তার মধ্যে কি আছে যেটা ওদেরকে প্রোটেক্ট করছে। তো ঠিক তখনই একটা সিরিয়াল কেমিস্ট, পিটসবারি কোম্পানি থেকে এক ভদ্রলোক আর্নস্ট গ্রাফ বলে, উনি একটা পেপার লিখলেন, এবং এটা হাইপোথিসিস পেপার। ওই পেপারটা যে নর্মালি কেউ পাবলিশ করার কথা নয়, ওই ধরনের কোনো ডেটা নেই, কিছু নেই, কিন্তু সিম্পল একটা হাইপোথিসিস, কিন্তু ওটা পেপারটা পাবলিশ হলো, আমি ওটা পেপারটা পড়লাম। ওই পেপারে উনি লিখলেন যে ফিনল্যান্ডের খাওয়ার মধ্যে পরেজ আছে যথেষ্ট, এবং সেই পরেজে
একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফাইটিক অ্যাসিড। ফাইটিক অ্যাসিডের অন্য নাম হচ্ছে IP6, আইনোসিডল হেক্সাফসফেট। তো বলে যে এটা এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এর জন্য হয়তো ফিনল্যান্ডে কোলন ক্যান্সার ইনসিডেন্সটা কম। আর ইন্টারেস্টিংলি ঠিক সেই সময় অ্যারাউন্ড দিস টাইম 1985-86-এ তখন বায়োকেমিক্যালি কতগুলো পেপার বেরোলো যে সেলের মধ্যে মানুষের এই স্লাইম মোল্ড বা বেকার্স ইস্ট ওই সমস্ত সেলের মধ্যে IP3 বলে একটা জিনিস আছে, আইনোসিডল ট্রাইফসফেট, যেটা সেল ডিভিশন, মানে একটা সেল ডিভাইড করবে, কতটা ডিভাইড করে কত কীরকম ওইটাকে কন্ট্রোল করে, ওই সেল সিগন্যালিং মলিকুল হচ্ছে IP3। তখন আমি ভাবলাম যে আমরা যে সিরিয়াল খাই সে সিরিয়ালের মধ্যে IP6 আছে, আমরা আমাদের শরীরে আইনোসিডল আছে সেটা জানা, এবং IP6টা খেলে আমাদের শরীরের মধ্যে ঢুকতে পারে, এটা পসিবল। কিন্তু তখন অনেকে বললো যে না, IP6 শরীরের ভিতরে ঢুকে না। কিন্তু আমি ভাবলাম যে কেন ঢুকবে না, এবং শরীরের মধ্যে বিভিন্ন এনজাইম আছে যেটা IP3 থেকে IP6 করতে পারে, IP6 থেকে IP3 হতে পারে, আইনোসিডল হতে পারে। তো আমি কেউ সাথে তর্ক না করে আমি জানলাম যে এই সমস্ত এটা মানে ইটস এ কাইন্ড অফ এ ক্রেজি আইডিয়া। আমি আর কেউ সাথে এই সমস্ত আলোচনা না করে আমি আমার কিছু গ্র্যান্ট টাকা ছিল, আমি তার পরের দিনকে এই বেশ কতগুলো এক্সপেরিমেন্ট ডিজাইন করলাম। আমার যারা অ্যাসিস্ট্যান্ট ছিল, পোস্টডক ছিল, ওদেরকে দিয়ে ইঁদুর কতগুলো বেশ কয়েকশো ইঁদুর টুদুর এনে আমি এক্সপেরিমেন্ট করতে শুরু করলাম যে IP6টা যদি খাওয়াই আমি, তাহলে পরে এদের কি হয়, হ্যাঁ, ক্যান্সার কতটুকু। আবার আমার ক্যান্সার একটা মডেল ছিল, যাদেরকে আমি ইঁদুরকে আমি ইঞ্জেকশন দিয়ে ক্যান্সার বানাতাম, ক্যান্সার, এবং তাদেরকে অ্যাট দ্য সেম টাইম IP6 খাওয়াতাম, খাইয়ে দেখালাম যে মানে কি হয়। অ্যান্ড লো অ্যান্ড বিহোল্ড, এভরি সিঙ্গেল এক্সপেরিমেন্ট যে ক্যান্সার, ইঁদুরকে ক্যান্সার কমে যায় এবং ওদের ক্যান্সার হয় না। আচ্ছা, এটা যেটা আপনি ওই যে টিউমার ইমপ্ল্যান্টেড হিউম্যান টিউমার, লিভার ক্যান্সার, হ্যাঁ, লিভার ক্যান্সার সেলস, হিউম্যান HEP2 সেলস, ওটা নিউড মাউস হচ্ছে তাদের যে সমস্ত ইঁদুরের কোনো পশম থাকে না, হ্যাঁ, তো ওদের কিছু নিউড বলা হয়। তো তাদের ভিতরে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল, ওদের মধ্যে ইঞ্জেকশনটা দিয়ে ওদের টিউমারটা হয়ে গেল, এবং টিউমার হয়ে গেলে পরে সেই টিউমারটাকে উপরে যে এই ইঁদুরটা ধরো কন্ট্রোল অ্যানিমাল, একে টিউমার দেওয়া হয়েছে, 1 সপ্তাহ পরে দেখো কত বড় টিউমার, হ্যাঁ। অন দি আদার হ্যান্ড এই ইঁদুরটা টিউমার দেওয়া হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কিচ্ছু হয়নি, মানে এই টিউমার শেষ চলে গেল, অ্যাকচুয়ালি পুরো টিউমারটাই জাস্ট গন, ডিজলভ হয়ে গেল কমপ্লিটলি, হ্যাঁ। তো দিস ইজ অ্যানাদার এক্সপেরিমেন্ট। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এই ধরনের এক্সপেরিমেন্টগুলো এগুলো সব মিলিয়ে প্রায় ওভার 4-5 ইয়ার্স, 6 বছরও হবে সিকুয়েন্সিয়ালি এই সমস্ত এক্সপেরিমেন্ট। তারপরে দেখালাম যে ঠিক আছে, কোলন ক্যান্সার হলো, লাং ক্যান্সার, ব্রেস্ট, এই লিভার ক্যান্সার হলো, অন্য ক্যান্সার কি, ব্রেস্ট ক্যান্সার কি হবে, এগুলো সব বিভিন্ন ধরনের ক্যান্সার আমরা টেস্ট করেছি, এবং সে দেখা গেল যে কটা ক্যান্সার আমরা টেস্ট করেছি, মিনওয়াইল দ্য এক্সপেরিমেন্টগুলো কিছু কিছু লোক এটা অত ফর সাম রিজন অত এক্সাইটেড হয়নি, কিন্তু কিছু কিছু লোক এটাকে রিপিট করলো বিভিন্ন দেশে, আমেরিকাতেও 2-1জন করেছে, করে ওরাও দেখালো যে বিভিন্ন ক্যান্সারে হয়। এখন পর্যন্ত পেপার বেরোচ্ছে বিভিন্ন জায়গায়, কোরিয়া। IP6 যখন আপনার কাজ করলো, তারপরে সেটা কত বছর আগের কথা, মানে ফাইনালি আপনি যখন একদম কনফার্ম হয়ে গেলেন? সেটা আমি কনফার্ম হয়ে তো প্যাটেন্টের জন্য অ্যাপ্লাই করলাম 1986-এ, 1986-87, 40 বছর আগের কথা। 40 বছর। এখন আমরা খুব শুনছি যে একটা ঔষধ আসছে বাজারে ক্যান্সারের নিরাময়ের জন্য, অথবা ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্যান্সার ডিটেকশন, এবং IP6 আপনি সম্ভবত এটাই ওই মডেলটাই ব্যবহার করেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। সেটার স্টোরিটা একটু। হ্যাঁ, ওই IP6টা আমি যখন ওটা রিপোর্ট করি, তারপর আমি যখন প্যাটেন্ট করি, তখন আমি ওটাকে বাজারে ছাড়ার চেষ্টা করেছিলাম।
বিভিন্ন কোম্পানিকে যোগাযোগ করেছিলাম, তো কেউ কোনো পাত্তা দেয়নি। তা বহু 10 বছর পরে 1998-এ ছোট্ট একটা কোম্পানি, উইসকনসিনের কোম্পানি, সেটাকে ডায়েট সাপ্লিমেন্ট হিসাবে বের করলো। এবং আম, সেটা করি জাপানে কিয়োটোতে আমি একটা ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অর্গানাইজ করলাম। সেখানে ওরা আম, আম, সেটা দিয়ে কাজ করলো, মানে প্রমোট করলো। কিন্তু প্রবলেম হচ্ছে যে এটা ডায়েট সাপ্লিমেন্ট হিসেবে চলছে, কেউ খুব একটা পাত্তা দিচ্ছে না এবং কেউ জানেও না। এবং আনফর্চুনেটলি এর আমার প্যাটেন্ট শেষ হওয়ার পরে বিভিন্ন কোম্পানি এগুলো IP6টা বাজারে ছাড়ছে, কিন্তু এটা এই ওয়ার্ড অফ মাউথ চলছে, মুখের কথাই চলে যাচ্ছে। কেউ কিছু এটাকে দিয়ে কিছু করছে। আরেকটা প্রবলেম হচ্ছে ওভারওয়েলমড একটা সিচুয়েশন তৈরি হচ্ছে না না কোনো অ্যাওয়ারনেস হচ্ছে না, কোনো লোক জানে না। তুমিও নিশ্চয়ই জানতে না। সো কিন্তু হাজার হাজার লোক, মানে আমি প্রতিদিনই প্রতি সপ্তাহে আমি ইমেইল পাই যে মানে যে ওরা হয়তো কেউ শুনেছে, তুমি কি বলো কি হয়। আম, তো এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এটা প্যাটেন্ট চলে গেছে, প্যাটেন্ট নেই, যে ইচ্ছে তা সেভাবে এটাকে বানাচ্ছে। এবং এই IP6-এর পিউরিটিটা নিয়ে একটা সমস্যা এবং ফর্মুলেশন নিয়ে একটা সমস্যা। একটা জিনিস হচ্ছে অধিকাংশ লোকই এরা টাকা বানাবার জন্য বাস যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। বিগেস্ট প্রবলেম হচ্ছে যে আমরা যখন গবেষণা করে দেখলাম যে IP6-এর সাথে আইনোসিটল বলে অ্যাড করতে হয়। আইনোসিটল হচ্ছে প্যারেন্ট মলিকিউল, আইনোসিটল প্লাস আইনোসিটল হেক্সাফসফেট। ওকে, এই দুটো একটা পারফেক্ট কম্বিনেশন হতে হয়, একটা পারফেক্ট রেশিও হতে হয়। সেই রেশিওটা যদি না হয় তাহলে পরে এটা খুব একটা ভালো কাজ করে না। এই এই রেশিও তৈরি করার জন্য কি আপনার কোনো একটা পার্টিকুলার মেশিনারিজ প্রয়োজন হয় নাকি না? না না চিন্তা থেকে, হ্যাঁ হ্যাঁ, ইউ জাস্ট থিঙ্ক অ্যাবাউট। আমি আমি ওই গবেষণা করে পড়াশোনা করে আমি দেখলাম যে এই রেশিওটা উড বি দ্য রাইট রেশিও, এবং সেভাবে এক্সপেরিমেন্টটা করলাম এবং এক্সপেরিমেন্টটা দেখালাম এবং এক্সপেরিমেন্ট করেই প্রমাণ করলাম যে এই রেশিওটাতে কাজ করে, আমাদের বেস্ট কাজ করে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে অনেকেই কিছু কিছু কোম্পানি বাজারে শুধু IP6টা বিক্রি করছে। এখন যখন আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি যেখানে শুধু IP6 দিয়েছি, সেখানে দেখা গেল যে হ্যাঁ, শুধু IP6 দিলে পরে টিউমার ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, নাম্বারটা মানে কমে যাচ্ছে, টিউমার হচ্ছে না। কিন্তু যেই ইঁদুরগুলোর IP6 শুধু IP6 খাচ্ছে, যাদের টিউমার হচ্ছে তাদের টিউমারগুলো বড়, ওদের নাম্বার কম কিন্তু দে আর বিগার টিউমার্স। এখন তুমি চিন্তা করো, তোমার ব্রেনে যদি একটা টিউমার থাকে, যেখানে খুবই ছোট টিউমার হলেও ভীষণ বড় ব্যাপার হয়ে যায়, সেই টিউমারটা যদি তুমি 1% যদি বেড়ে যায়, এটা তো একটা মানে খুবই হ্যাঁ, ইটস এন ইমরাল, মানে ইটস ক্রিমিনাল টু ডু দ্যাট। কিন্তু কিছু কিছু কোম্পানি ওইভাবে IP6 বিক্রি করছে, যে জাস্ট IP6টা শুধু IP6 বিক্রি করছে উইদাউট নোয়িং ইট। আমি যতটুকু গবেষণা করেছি ততটুকু গবেষণা তার কেউ করেনি। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু IP6-এর প্রিপারেশনটা ইটস কাইন্ড অফ এ ডিফিকাল্ট প্রিপারেশন। এই IP6টা চাল থেকে হয়, ঢেকি ছাড়া সিদ্ধ চালের যে ব্র্যান্ডটা আছে, যে ব্র্যান্ড ব্রাউন একটা পর্দা মতো বাদামি রঙের যে পর্দা থাকে, ওই ব্র্যান্ড থেকে IP6টা হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে সেইখান থেকে IP6টা বানানোটা বেশ একটা লেবার ইন্টেন্সিভ। যত পিওর বানানো হয় তত খরচটা বেশি পড়ে, এবং 100% পিওর হতে হলে পাওয়া যায় না। 99% পিওর যেটা, সেটার দাম হবে 1 মিলিগ্রামের দাম হয়তো $1000 মতো পড়বে। আচ্ছা, অন দি আদার হ্যান্ড ইউজুয়ালি নিউট্রাসিউটিক্যাল গ্রেড যেটা, সেটা অ্যাবাউট 85% পিউরিটিতে হয়। আর কিছু কিছু লোক সেটাও বেশ এক্সপেন্সিভ। আর কিছু কিছু কোম্পানি, অনেকাংশ কোম্পানি 50% পিউরিটি বিক্রি করছে। অর্থাৎ 50% পিউরিটি আর 85% পিউরিটি, আর আমরা চেষ্টা করছি 95% পিউরিটিতে। আমি একটা কোম্পানির সাথে, ল্যাবের সাথে আমার সাথে যোগাযোগ হয়েছে, এবং তারা, আমি জানি ওরা 95 আপ টু 95 অর ওভার 95% পিউরিটিতে ওরা
IP6 আমাকে দিতে পারবে, এবং সেটাই আমি বাজারে আমি ছাড়তে চাই, যে যেটা করলে পরে ডেফিনেটিভলি উপকার হবে মানুষের এবং কোনো ক্ষতি হবে না। ভেরি নাইস। এই যে বাজার ছাড়তে চান এবং প্রোডাক্ট অলমোস্ট রেডি, আমি অবশ্য অন্যান্য সোর্স থেকে যতটুকু জেনেছি, তো ইট ইট গিভস মি অ্যান আনসার কাইন্ড অফ ওকে। ক্যান্সার, আপনি জানেন যে আমি আই ক্যান টেল মাই ওন স্টোরি। আমার গ্র্যান্ডফাদারের ক্যান্সার ছিল, থ্রট ক্যান্সার। সো আমার বাবা সবসময় একটা কথা বলতেন, হি ওয়াজ ইন দ্য হেলথ এরিয়া। সো বলতেন যে ক্যান্সারের কোনো আনসার নাই। সো টুডে ইউ হ্যাভ অ্যান আনসার। সো অর মেবি ইউ গট দ্য আনসার ফর ব্যাক, বাট এখন আপনি আনসারটাকে নিয়ে মার্কেটে হিট করতে চাচ্ছেন। সো এটা কিন্তু একটা বড় ব্যাপার। সো হাউ ডু থিঙ্ক যে এটা আসলে কোথায় নিয়ে যাবে মানুষের ক্যান্সার চিকিৎসা বা ক্যান্সার প্রিভেনশন? আপনার প্রত্যাশাটা কতখানি? হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে সেটাই যে আমাদের ক্যান্সার এমন একটা ডিজিজ যে যেটা যেটা প্রথমে বললাম যে ইটস এ ভেরি, অ্যাজ ইউ নো, ভেরি ভেরি ডিফিকাল্ট ডিজিজ টু হ্যান্ডেল, এবং এর কোনো IP6টা ইজ ওয়ান অফ দ্য অর্নামেন্ট ইন ফাইট এগেনস্ট ইট। কিন্তু কমন সেন্স বলবে যে আমার বাবাও ক্যান্সারে মারা গেছেন, আমার বাবারও এক্স্যাক্টলি তাই হয়েছিল, লাং ক্যান্সার হয়েছিল, আমার সৈজব আমার যা হয়েছিল বাবারও এক্স্যাক্টলি একই ক্যান্সার হয়েছিল, এবং উনিও উইদিন ফিউ উইকস মারা গেলেন। আমি তখন আমেরিকাতে ছিলাম, আমি যেতেও পারিনি ওনাকে দেখতে। তো আমি অ্যাজ এ প্যাথোলজিস্ট, আমি আমার আরেকটা কাজ হচ্ছে টু বি এ প্যাথোলজিস্ট। অ্যাজ এ প্যাথোলজিস্ট আমি প্রত্যেক দিনই দেখি যে সমস্ত লোক ক্যান্সারে মরে যায় তাদের কি অবস্থা। ইটস ভেরি ডেভাস্টেটিং। সো ওদেরকে কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করেও কোনো লাভ হয় না। সো হোয়াট ইজ দ্য দ্যাট অল্টারনেটিভ? ইজ দ্য ফাইনাল থিং, যে ক্যান্সার হ্যাজ নো আনসার। নো অ্যান্সার, এক্স্যাক্টলি। কিন্তু তাহলে আমরা প্রিভেন্ট করি, চেষ্টা করি কি করে প্রিভেন্ট করা যায়, এবং কেন কি করে প্রিভেন্ট করা যায়। আমি আমার অ্যাকচুয়ালি গবেষণাটা প্রথমে শুরু করেছিলাম প্রিভেনশন দিয়েই, যে আমরা যদি বুঝতে পারি যে ক্যান্সার হওয়ার সময় বা হওয়ার আগে কি কি লক্ষণ পাওয়া যায় শরীরে, সেটা দিয়ে যদি, ওটাকে মার্কার বলে, সেই মার্কারটা যদি আমরা বুঝতে পারি এবং মার্কারটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে পরে আমরা এটাকে মানে কি বলে নিপিং এট দ্য বার্ড যেটা বলে, যে সমূলে উৎপাটন, হ্যাঁ, অঙ্কুরেই উৎপাটন বিনষ্ট করে দিতে পারি। সেটা আমার ইচ্ছে, সেইভাবে আমি আমার গবেষণাটা সেভাবেই শুরু হয়েছিল। তো ফর্চুনেটলি আমি সেটা করতে গিয়ে আমি একটা মার্কার পেলাম ওই কোলন ক্যান্সার মডেলে, যে একটা সিম্পল একটা সুগার, গ্যালাক্টোসামিন সুগার, সেটা ক্যান্সারে এবং ক্যান্সার হওয়ার আগে সেটা প্রকাশ হয়, শরীরের সেলের মধ্যে সেটা প্রকাশ হয়, এবং সেটার উপরে আমি একটা ক্যান্সার টেস্টও বের করেছি। তো আমার কনসেপ্টটা হচ্ছে যে সেই টেস্টটা দিয়ে করলে পরে, এবং সেই টেস্টটা সারা পৃথিবীতে আগেন প্রায় 10,000 লোকের উপরে ইন্ডিপেন্ডেন্টলি বিভিন্ন গবেষক, 20-25 জন, চায়না, জাপান, আমেরিকা, কানাডা, টার্কি, হ্যাঁ, বিভিন্ন জায়গাতে ওরা এক্সপেরিমেন্ট করে দেখেছে যে ইট ওয়ার্কস, ভেরি হাই সেন্সিটিভিটি, ভেরি হাই অ্যাকুরেসি। তো সেই টেস্টটা আমি বাজারে ছাড়ার চেষ্টা করছি, এবং শিগগিরই সেটাও বেরোবে। এবং ওটা হলে পরে যাদের ধর ক্যান্সার আছে, লাং ক্যান্সার বলো, কোলন ক্যান্সার বলো, প্রস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ভেরি সিম্পল, নন ইনভেসিভ, 10-15 মিনিটের মধ্যে রেজাল্টটা পাওয়া যাবে। হ্যাঁ, যেটা ফর এক্সাম্পল ব্রেস্ট ক্যান্সারের নিপল অ্যাসপিরেট নিয়ে, ওই ব্রেস্ট পাম্পের মতো একটা কন্ট্রাপশন দিয়ে একটুখানি ফ্লুইড নিপল থেকে নিয়ে একটা স্পেশাল টেস্ট কিটের মধ্যে দিয়ে টেস্ট করলে উইদিন 15 মিনিটের মধ্যে বোঝা যাবে যে ক্যান্সার আছে বা ক্যান্সারের রিস্ক আছে কিনা। তাহলে কি আমরা যে কোনো একটা টিউমার বা কোনো একটা গ্রোথ যখন রিমুভ করে ডক্টররা এটাকে বায়োপসির জন্য পাঠায়, দিস বায়োপসি পার্ট উইল বি অমিটেড? তখন আর বায়োপসির প্রয়োজন হবে না, বিকজ তুমি ক্যান্সারটাকে তার আগেই ধরে ফেলছো। রাইট। আর যদি ক্যান্সার ধরা, সাপোজিং কেউ একটা ক্যান্সার আছে, বোঝা যাচ্ছে না, ফর এক্সাম্পল লাংয়ের মধ্যে আছে বা কোলনের মধ্যে আছে, তুমি গেলে তখন এই টেস্টটা পজিটিভ হওয়ার পরে তখন ইউ ডু দ্য নেক্সট টেস্ট।
তারপরে ডায়াগনস্টিক এক্স-রে, বায়োপসি এগুলো করে এগুলো করতে হবে। বিষয়টার মধ্যে একটা বড় একটা ফ্যাক্টর আছে। আমি জানি না যে আপনি বলছিলেন যে কেউ এটাকে গুরুত্ব দিচ্ছিল না, ধীরে ধীরে মার্কেটে যাচ্ছে। এখন আবার আপনি আবার নতুন একটা উদ্যোগ নিচ্ছেন, এটা কি নিজেই হয়তো মার্কেটে নিয়ে আসার জন্য, হ্যাঁ, বা এই যে নিয়ে আসতে চাচ্ছেন, এখানে কোনো চ্যালেঞ্জ ফার্স্ট চিন্তা করছেন যে হোয়াট উইল বি দ্য বিগেস্ট চ্যালেঞ্জ ফর ইউ? চ্যালেঞ্জ আমি কিছু দেখছি না। একটা চ্যালেঞ্জই হচ্ছে যে যে এটা যেহেতু আম, তো ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে বাজারে আসছে, অতএব বিভিন্ন রেগুলেশনে এটাকে অ্যান্টি ক্যান্সার বলা যায় না। ইউ ক্যানট প্রমোট ইট অ্যাজ অ্যান অ্যান্টি ক্যান্সার। বাই দ্য ওয়ে, এই IP6 শুধু ক্যান্সারের জন্য নয়, এটা অন্যান্য রোগের উপর প্রচুরভাবে কাজ করে। কিডনি স্টোন, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, এগুলোর উপরে বিভিন্ন আপনার কাজ করে। আমার একটা বইও আছে, এই পুরা বইটা, একটা বইও আমি লিখেছি এই IP6 উপরে একটা বই। ইদানিং সময় আমরা অনেককে শুনি যে ক্যান্সার ফাইটার একটা শব্দ আছে, যে কেউ রোগী নিজে ফাইট ব্যাক করে নিজেকে, মানে ঔষধ অবশ্যই তার জন্য ছিল, কিন্তু তার একটা মানসিক শক্তির একটা বড় ব্যাপার ছিল। এই ক্যান্সার ফাইটারদের জন্য আপনার বার্তা কি? ক্যান্সারটা আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার মানে নিজের কোনো অভিজ্ঞতা নেই, ক্যান্সার আমার এখনো হয়নি, থ্যাংক গুডনেস। কিন্তু আমার মনে হয় যে যে ভালো, টু হ্যাভ এ গুড স্পিরিট, টু হ্যাভ এ হেলথি অ্যাটিটিউড, মানে যে আমি বাঁচবো, আমি লড়াই করব, আমি বেঁচে থাকবো, এবং আমি এটাকে ফাইট করব, এটা, এই অ্যাটিটিউডটা থাকলে পরে অনেক সুবিধা হয়। আমি জানি কিছু কিছু লোককে, আমি জানি যেমন ওকলাহোমাতে একটা মহিলা আছে, লিন্ডা বলে, লিন্ডা সোয়েন্টন বলে। তার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, পুরা শরীরে তার ব্রেস্ট ক্যান্সার ছিল, এন্ড স্টেজ 4-এ। সে IP6 গত 15 বছর ধরে, 16 বছর ধরে সে IP6 খাচ্ছে, এবং সে জ্বালায় প্রত্যেক বছরই আমার সাথে কথা হয়, কদিন আগে পর্যন্ত আমার সাথে ওর সাথে যোগাযোগ হয়। তো শি হ্যাজ দ্যাট ফাইটিং স্পিরিট, এবং তার সাথে যে ওষুধ খাচ্ছে, বিভিন্ন আরও বিভিন্ন ওষুধ আছে যেগুলো ও ও ও খাচ্ছে, বাট শি says that IP6 is the one that really helped her. আপনি পুরো আলোচনায় অন্যান্য দেশের কথা বললেন, আমেরিকার বিভিন্ন অংশের কথা বললেন। আপনি বাংলাদেশ থেকে এসেছেন, এদেশে গবেষণা করেছেন। বাংলাদেশ নিয়ে কিছু কি ভাবছেন? বাংলাদেশে কিভাবে নিয়ে যাওয়া যায় এই চিকিৎসার সুযোগটা? বা হ্যাঁ, ইটস আনফর্চুনেট যে বাংলাদেশে সার্টেনলি যদি এটা বাংলাদেশের লোকের উপকার হয়, তাহলে তো আমি খুবই খুশি হব। আমি চেষ্টা করছি, আমি বহুদিন ধরে চেষ্টা করেছি বাংলাদেশে এটাকে চালু করার জন্য, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয়নি। কিন্তু এখন আমার ভাই চেষ্টা করছে বাংলাদেশে, শহীদুল খন্দকার বিঠান, ও চেষ্টা করছে বাংলাদেশে এটাকে ইন্ট্রোডিউস করার জন্য, কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে যোগাযোগ করছে। এটা, ব্যাপারটা খুবই সিম্পল। আমি খুবই আহ, আহ, মানে বিভিন্ন লোকের সাথে, বিভিন্ন সংস্থার সাথে আমি আহ, যোগাযোগ করিয়ে দিতে পারি, যাতে বাংলাদেশে এটা প্রচার প্রচার হয়, এবং তাতে বাংলাদেশের লোকের উপকার হবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আবুল কালাম শামসুদ্দিন সঙ্গে, এবং তিনি, আপনারা এতক্ষণের আলোচনায় নিশ্চয়ই শুনতে পেরেছেন বা বুঝতে পেরেছেন, তিনি ক্যান্সার নিয়ে গবেষণা, এর পেছনেই তার জীবন কাটিয়েছেন বলতে গেলে। সেই বাংলাদেশ ছেড়ে 1972 সালে তিনি এসেছেন, বাংলাদেশ জন্মের পরপরই। তারপরে দীর্ঘ সময় এই দেশে কাটিয়ে এই বিষয়ে গবেষণা করে এমন এক সমাধান নিয়ে এসেছেন, এবং তার কথা আপনারা এর মধ্যে শুনেছেন যে তিনি আহ, যে গবেষণাটি করেছেন এটা ওয়ান অফ দ্য রেয়ারেস্ট, মানে খুব কম মানুষই এই বিষয়ে গবেষণা করেছে। এবং সেই সমাধান যদি আমরা আমাদের দেশের যাদের প্রয়োজন তাদের কাছেও নিয়ে যেতে পারি, তাহলে নিশ্চয়ই সেটা অনেক বড় একটা ব্যাপার হবে। প্রিয় দর্শক, আপনাদের এই কারণেই আমরা আজকের এই আলোচনাটি বাংলায় করলাম, এবং অনেক অসাধারণ সুন্দর বাংলায় কথা বলেন আপনি। দীর্ঘ সময় এতদিন আমেরিকা থাকার পরেও এটা খুবই, আমার মনে হয়, ভেরি লাউডেবল সামথিং। আপনাকে ধন্যবাদ, এবং আপনার গবেষণার জীবন এবং আপনার গবেষণার পথ আরও সুন্দর হোক সে প্রত্যাশা করছি। আর ক্যান্সারের এই
সমাধান সাধারণ মানুষের উপকার হলে সেটা অনেক বড় ব্যাপার হবে এবং অনেক বড় কিছু হবে বলে মনে করছি। না, আপনাকেও ধন্যবাদ। আমার কথা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশে সারা পৃথিবীতে এটার আহ, আহ, সুযোগটা খুব ভালো, তার কারণ এটা খুবই সস্তা। এটা ধান চালের থেকে হয় এবং এটার দাম এতই কম যে যার জন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটার উপরে গবেষণা করতে চায় না, বিকজ ওরা টাকা বানাতে পারছে না। কিন্তু এটা ব্লেসিং ইন ডিসগাইজ ইন দ্য সেন্স যে এটা আমাদের দেশে, যে সমস্ত দেশের লোকজন অ্যাফোর্ড করতে পারে না, যাদের টাকা পয়সা মানে হাজার হাজার লক্ষ টাকা খরচ করতে পারে না, তাদের জন্য এটা ইটস এ ব্লেসিং এবং খুবই কম খরচে। সোর্সও অনেক ইজি সোর্স, কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষই ধান থেকে Exactly. চাল থেকে যে এটা আসছে, Sure. তার মানে হচ্ছে যে এটা খুব সহজ হবে এবং আরো প্লেন্টি অফ প্রোডাকশন ক্যান পসিবল। অবশ্যই, এবং তার আরেকটা দিক হচ্ছে বাংলাদেশ, স্পেসিফিক্যালি বাংলাদেশের ব্যাপারে আরেকটা মানে ইন্টারেস্টিং অ্যাসপেক্ট হচ্ছে যে যেহেতু বাংলাদেশে চাল ধান এত চাষ হয় এবং সেখানে চালের মিল আছে, সেখানে রাইস ব্র্যান্ডটা তৈরি হচ্ছে, সেখানে বাংলাদেশের রাইস ব্র্যান্ড অয়েলটা পাওয়া যাচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েলটা থেকে অয়েলটা বের করার পরে যে জিনিসটা থাকে সেটাকে ফেলে দেওয়া হয়, ওটাকে গরু ছাগলকে খাওয়াবার জন্য ওটা পাঠানো হয়। আইপিসিটা সেখান থেকে তৈরি হয়, সেইখানে IP6টা হয়। সেটা আমরা মানে বেসিক্যালি সোনাটাকে আমরা ফেলে দিচ্ছি। হ্যাঁ, তো সেখানে কোনো একটা কোম্পানি যদি চায়, এবং সেখানে অ্যাকচুয়ালি চায়না জাপানে ওখান থেকেই হয়, ওইখান থেকে ওরা IP6টা এবং IP6 এবং অন্য অন্য আরো ভাইটামিনস ওখান থেকে ওরা বের করে। এটা আরেকটা অপরচুনিটি, বাংলাদেশের ইকোনমির আরো একটা অ্যাসপেক্ট। হ্যাঁ হ্যাঁ, এটা চাষিদের জন্য সুবিধা, চাষিদের জন্য সুবিধা, টাকাটাও পেতে পারে। এক্স্যাক্টলি, চাষিদের জন্য সুবিধা হবে, রাইস মিলের জন্য সুবিধা হবে, এবং ওরা যদি এটাকে বানায়, মানে র মেটেরিয়ালটা বানায়, তখন সেই র মেটেরিয়াল দিয়ে বিভিন্ন দেশে সেটা তারা এক্সপোর্ট করতে পারে। ইটস এ বিগ অপরচুনিটি। আমাদের স্ট্যাপল ফুডই হচ্ছে রাইস। এক্স্যাক্টলি। সেটা একটা অনেক বড় সম্ভাবনা। প্রিয় দর্শক, আমার মনে হয় আপনারাও বুঝতে পারছেন এই সম্ভাবনার দিকটা আরো হয়তো দিনে দিনে আরো অগ্রসর হবে এবং সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবে, এবং সেই প্রত্যাশা রেখে আমাদের আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ আবুল কালাম শামসুদ্দিন আপনাকে, এবং ধন্যবাদ প্রিয় দর্শক সবাই।